আচ্ছা, তাহলে আমরা আজকে 28 নাম্বার পর্বে আছি। তো আমরা আজকে Recording in মেক progress. কম্পাউন্ড পাথ এবং মেক ক্লিপিং মাস্ক এই দুইটার কাজ শিখব। তো এটা আমাদের জন্য জানাটা জরুরি এবং এইটার কাজটা আমাদের খুবই দরকার পড়বে। এজন্য আমরা এই কাজটা আজকে শিখব এবং এটা বিশেষ করে কোনো ইমেজ দিয়ে যদি আমরা কোনো ব্যানার ডিজাইন তৈরি করতে চাই বা কোনো ইমেজের মাধ্যমে আমরা আমাদের মতো করে শেপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো প্রথমেই আমাদেরকে যেতে হবে গুগলে। তো আমরা গুগলের স্ক্রিনটা একটু শেয়ার করি। আমরা গুগল থেকে একটা পিকচার নিয়ে নিব। গুগল থেকে অন্য কোনো পিকচার নিলে কপিরাইট আসতে পারে। আমি নিজের পিকচার একটা নিয়ে নিই। আচ্ছা, তো এখান থেকে আমি এই পিকচারটা নিয়ে নিই। আপনারা নিজেদের পিকচার দিয়ে করার চেষ্টা করবেন, আর আপনারা চাইলে গুগল থেকেও নিয়ে করতে পারবেন, কারণ আপনারা তো আর আমার মতো ভিডিও তৈরি করবেন না। এক্ষেত্রে আমি এটা ডাউনলোড করে নিই। আচ্ছা, অলরেডি মেবি আছে এই পিকচারটা। আমরা এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পর মেক কম্পাউন্ড পাথ এবং মেক ক্লিপিং মাস্ক দুইটার কাজ আমরা শিখব। দোনোটাই আমাদের দরকার আছে, এই জন্য আমরা এটা শিখব। তো প্রথমেই আমরা কি করব, আমরা ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমাদের যে পিকচারটা আছে সেটাকে আমরা এখানে একটু বড় করে প্লেস করব, যাতে আমাদের কাজটা ভালোভাবে দেখাতে পারি। তো এখন একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো ইমেজ আপনারা কোনো ডিজাইনের মধ্যে ব্যবহার করবেন, যদি এই ধরনের ক্রস আসে, তাইলে সেটাকে কি করতে হবে। এখন আমি ধরেন এই পিকচারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে যেহেতু ক্রস আসতেছে, নর্মালি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু কোনো কিছু দেখা যাইতেছে না বা কোনো সমস্যাও কিন্তু হইতেছে না। বাট এটার কিন্তু একটা সমস্যা আছে, আমি সেটা একটু বলে দিই। যেমন এই যে পিকচারটা আছে, এই পিকচারটাতে যদি আমরা সব ধরনের কাজ শেষ করে আমরা সেটাকে সেভ করে অন্য কোনো কম্পিউটারে এই ফাইলটাকে আমরা সাবমিট করে দিই, তাইলে এই যে আমার ছবিটা আছে এটা কিন্তু তার ওইখানে গিয়ে শো করবে না। তো এটা শো না করার কারণ এই যে এখানে ক্রস আসতেছে, আমাকে বলতেছে যে এটা যদি আপনি এই ফাইলটা রেডি করার পর অন্য কাউকে দেন, সেক্ষেত্রে এটা শো করবে না। এই জন্যই আসলে মূলত ক্রসটা আসতেছে। তো এই ক্ষেত্রে যে কোনো ছবি ধরেন আপনি গুগল থেকে ব্যবহার করছেন, অথবা এআই দিয়ে আপনি একটা ইমেজ জেনারেট করেছেন, অথবা আপনার নিজের ছবি আপনি সেটাকে দিয়ে একটা ডিজাইন তৈরি করে আপনি অন্য কোনো কম্পিউটারে পাঠাইছেন। যেহেতু আপনি ব্যানারের ক্ষেত্রে এই ইমেজগুলি বেশি ব্যবহার হয়, এখন আপনার সেটাকে যদি প্রিন্ট করার প্রয়োজন পড়ে, তাহলে তো অবশ্যই আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সেটা দেওয়াই লাগবে। এক্ষেত্রে আপনি যদি এই রকম কোনো ইমেজ দেখেন, যে ইমেজটা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাদা আর্টবোর্ডে এখানে নিয়ে আসার পর এইরকম ক্রস আসে, তাইলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে ঝামেলা আছে, এটাকে আমাদের ঠিক করতে হবে। এখন এটাকে ঠিক করার জন্য আমরা জাস্ট একটা ক্লিক দিব, তাইলে এটা সমস্যা সমাধান হয়ে যাবে। এখন এইটা ক্লিক করলে যেহেতু ক্রস আসে, তাইলে এই ইমেজটাকে সিলেক্ট করার পর উপরে দেখেন ইমবেড নামের একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাইলে আমাদের যে পিকচারের যে ক্রসটা আসে সেটা দেখেন চলে গেল। দেখেন এখন আমি সিলেক্ট করি, এই ক্রসটা কিন্তু এখন আর আসতেছে না। তার মানে আমরা এটাকে ইমবেড করে ফেললাম। এখন ইমবেড করার পর যেটা হবে, এই অবস্থায় যদি আপনি এই ফাইলটাকে সেভ করার পর পৃথিবীর যে কোনো কারো কম্পিউটারে আপনি পাঠান, তাইলে এই পিকচারটা শো করবে। কিন্তু যদি আমি আবারও আনইমবেড করে দেখাই, আবার পিকচারটা চাইতেছে, যাই হোক আমি এটা দেখাইলাম না আবার। তো এখন যদি মনে করেন যে যে কোনো ইমেজ আনার পরে যদি ক্রস না আসে, তাইলে ভাববেন যে ঠিক আছে। কিন্তু
যদি আপনার ইমেজের মধ্যে ক্রস আসে তাহলে অবশ্যই ইমবেড করে দিতে হবে, যেটা একটু আগে দেখাইলাম। তো ইমবেড করে দিলে কি হবে, আপনার এই ছবিটাকে অন্য কম্পিউটারে পাঠাইলে সেই কম্পিউটারে আপনার ছবিটা শো করবে। আর যদি আপনি ইমবেড না করে পাঠান তাহলে আপনার ছবির আকৃতি অনুযায়ী একটা ঘর জাস্ট শো করবে, কিন্তু আপনার পিকচারটা শো করবে না। কারণটা হচ্ছে তার কম্পিউটারে আপনার পিকচারটা নাই, আপনি আপনার কম্পিউটার থেকে পিকচারটাকে রেডি করে তাকে ফাইলটা পাঠাইছেন। এখন আপনার কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত এই ছবিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারে এটা শো করবে। বাট আপনি যখন কাজটা শেষ করে আপনার কম্পিউটার থেকেও এই পিকচারটাকে ডিলিট করে দিবেন, তখন দেখবেন আপনার কম্পিউটারেও এই ফাইলটা শো করতেছে না। তো এজন্য অবশ্যই মনে করে কোনো পিকচার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনি যখন এইরকম পিকচারের মধ্যে ক্রস আসবে তখন সেটাকে ইমবেড করে দিবেন, তাইলে আর সমস্যা হবে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা মেক কম্পাউন্ড পাথ এবং হচ্ছে মেক ক্লিপিং মাস্ক দুইটা একসাথে শিখব। যেমন আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে আমরা কিভাবে আসলে ছবিকে আমাদের নিজস্ব আকৃতিতে আমরা ক্রপ করতে পারি বা কাটতে পারি। এক্ষেত্রে আমরা ধরেন এরকম গোল আমি একটা শেপ নিয়ে নিলাম, আমি ছবি অনুযায়ী নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এটার মাথাটার অংশটা রাখছি এবং ধরেন আমি এতটুকুই রাখছি। এখন আমি যদি এইভাবে করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি, তাহলে আমাদের এই সার্কেল অনুযায়ী কেটে যাবে। এখন আমরা যদি চাই যে আমরা এই ছবিটার মধ্যে একাধিক শেপ তৈরি করব এবং একাধিক শেপে আমাদের এটাকে আমরা ক্রপ করব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আমরা প্রথমে ধরেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, তারপর এখানে আমি চিকন করে একটা লাইন টেনে নিব। আমি ধরেন এখান থেকে ফিল কালারে ব্ল্যাক দিয়ে দিব। তারপর এখান থেকে আমি একাধিক শেপ নিয়ে নিব, মাঝখানে সামান্য একটা গ্যাপ রেখে কন্ট্রোল ডি চেপে একাধিক আমি শেপ নিয়ে নিব এখানে। তা আমি ধরেন এই কয়টা শেপ নিয়ে নিলাম। এবার এই সব কয়টা ইমেজ এই শেপকে সিলেক্ট করে আমি আমার ইমেজের উপর নিয়ে আসব। আমি ধরেন এখানে নিয়ে আসলাম। এবার এই পাশটা থেকে এটাকে বাড়াই দিলাম এবং এই পাশ থেকেও এটাকে বাড়াই দিলাম এইরকমভাবে। তারপর এটাকে ছবি অনুযায়ী নিয়ে আসি ফাইলটাকে, আমাদের এটা বেশি বড় করার দরকার নেই, আমরা জাস্ট ইমেজ অনুযায়ী রাখলেই হবে। এখন এইভাবে করে ধরেন আমি এটাকে সেট করলাম। এখন এই যে আমাদের ইমেজটা রয়েছে, এই ইমেজটা হচ্ছে পিছনে রয়েছে এবং শেপগুলি উপরের দিকে রয়েছে। এখন এই যে আমাদের ব্ল্যাক কালারের যে শেপগুলি রয়েছে, এইগুলি অনুযায়ী যদি আমি মাঝখান থেকে কাটা কাটা অংশ করতে চাই তাইলেও কিন্তু করতে পারবো। যেমন আমি যদি এই অবস্থায় সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি, তাইলে দেখেন কি হইলো, শুধুমাত্র একটা শেপ হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ভুল ওয়ে। আমরা চাচ্ছি যে এই যে কালো কালো শেপগুলি আছে এই অংশগুলিতে জাস্ট সাদা সাদা কিছু শেপ থাকবে আর আমাদের পিকচারটা শো করবে এরকমভাবে। কিন্তু আমরা যখন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি, তখন সবটা ভেঙে একটা হয়ে যায়। তো এটা এটা যদি হয় তাহলে আমাদের কাজটা কিন্তু হইল না। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, আমরা ধরেন এই ব্ল্যাক কালারের উপর শেপটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এই ব্ল্যাক কালারের যে শেপগুলি রয়েছে এগুলিকে আমি এই বাহিরের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এই ব্ল্যাক কালারের সব কয়টা শেপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে মেক কম্পাউন্ড পাতে ক্লিক করে দিব। তাইলে আমাদের এটা কম্পাউন্ড পাতে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা ধরেন এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এবার যদি আমি সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কের উপর ক্লিক করি, তাইলে দেখেন বিষয়টা কি হইলো, আমার পিকচারের জায়গায় পিকচার রয়ে গেছে, কিন্তু এই যে কালো কালো যে শেপগুলি রয়েছে সেগুলি কেটে আলাদা আলাদা হয়ে গেছে এবং আমাদের পিকচারটাও আছে। তো আমরা শুধুমাত্র মেক কম্পাউন্ড পাথ এই ব্ল্যাক কালারের শেপগুলিতে না যদি করে নিই তাইলে সবগুলি শেপ কেটে শুধুমাত্র একটা শেপ হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই মনে করে আমাদেরকে মেক কম্পাউন্ড পাথ করে নিতে হবে। আচ্ছা, আমি এবার কন্ট্রোল জেড দিয়ে নিই, আমার যে ব্ল্যাক কালারের শেপগুলি আছে সেগুলিকে আমি সরায় দিতে চাই, আমি ধরেন অন্য স্টাইলে করতে চাই। এক্ষেত্রে আমি পলিগন শেপ নিয়ে নিলাম, এরকম ধরেন ছোট একটা শেপ নিয়ে আমি এটাকে স্ট্রোক কালার করে দিলাম। স্ট্রোকের ভ্যালুটা কিছুটা আমি বাড়িয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে ধরেন এই শেপটাকে আমি এখান থেকে বসিয়ে নিয়ে আমি আমার মতো করে সাজিয়ে নিব। আমি একটু এভাবে করে রোটেট করে নিলাম। তারপর
এখান থেকে ধরেন সামান্য একটু গ্যাপ রেখে আমি কন্ট্রোল ডি চেপে আমি একাধিক শেপ নিয়ে নিব। এবার আমি কি করব, এই সব কয়টা শেপকে হচ্ছে আমি একসাথে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে তুলে দিব, যেহেতু উপরের অংশে আমাদের জায়গা আছে। এবার আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমরা ধরেন আহ, এখানটায় আমরা বসায় নিব, অথবা ধরেন আমরা এখান থেকে এইরকমভাবে এই শেপটাকে বসায় নেব। আমি একটু জুম করে নিই। এই যে উপরের যে অংশটা রয়েছে এখানে যতটুকু গ্যাপ দিয়েছি ঠিক ততটুকু গ্যাপই আমরা এটাকে বসায় নেব। ওকে, আমি আরেকটু গ্যাপ করে নিই, আরেকটু করে নিলাম। ওকে, এতটুকু করে নিলাম। তো আমি ধরেন এভাবে করে বসায় নিলাম। এবার আমার যে পিকচারটা রয়েছে এই পিকচারটা হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করে নিই, তাইলে এখানে কাজ করতে সুবিধা হবে। শুধুমাত্র এই ব্ল্যাক কালার অংশগুলি সিলেক্ট হবে, অন্যগুলি সিলেক্ট হবে না। এবার আমি কি করব, আবার হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে এখানটায় শেপটাকে টেনে নিয়ে আমি ধরেন এখানটায় ছেড়ে দিয়ে সামান্য পরিমাণে একটু নামাইতে হবে। ওকে, আমি আরেকটু নামাই নিলাম। এবার ধরেন আমি এই সব কয়টাকে আবার সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আবার নিচের দিকে নামাই নেব। আমি আরেকটু নিচে নামাই দিলাম। ওকে, তো ধরেন এতটুকুই। এখন এই পাশটা দিয়ে দেখেন, এই পাশটা দিয়ে কিন্তু এটা বাইরের দিকে চলে আসছে এবং এই পাশটা দিয়ে কিছুটা কিন্তু ভিতরের দিকে রয়েছে। এক্ষেত্রে আমার এই ছবিটা কিন্তু লক করা রয়েছে, মনে রাখতে হবে। আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নিলাম। এবার আমি কি করব, পিকচারটাকে এইভাবে করে টেনে সামান্য একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর এখন আমাদের এই যে শেপগুলি বসানো হয়েছে এগুলি কিন্তু সবগুলি বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, আমার এই যে কালো কালার যে শেপগুলি রয়েছে আমি হচ্ছে এই ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে আমি এক ক্লিকে সব কয়টাকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ আমাদেরকে আগে করতে হবে। তো আমরা মেক কম্পাউন্ড পাথ করলাম। মেক কম্পাউন্ড পাথ করার পর কি হয়, একটা শেপ সিলেক্ট করলে সব কয়টা সিলেক্ট হয়ে যায়। এখন এটা আমাদের কম্পাউন্ড পাথ হয়েছে, এই জন্য একটা সিলেক্ট করলে সব কয়টাই সিলেক্ট হয়ে যায়। এবার যদি আমি এই ইমেজ প্লাস হচ্ছে এই শেপ সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কের উপর ক্লিক করি, তাহলে যেটা হলো আমার এই পিকচারের উপরে যেই আমাদের ঘর ঘর যে অংশগুলি ছিল সেই অংশগুলি অনুযায়ী মাঝখান দিয়ে সাদা সাদা শেপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের, একটা হচ্ছে মেক ক্লিপিং মাস্ক আর একটা হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। তো আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এখান থেকে কোনো একটা শেপ নেওয়ার পর সেটাকে হচ্ছে আমরা সব কয়টা শেপ আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়ে সব কয়টা শেপকে সিলেক্ট করে মেক কম্পাউন্ড পাথ করব, তখন আমাদের শেপগুলি কম্পাউন্ড পাথে কনভার্ট হয়। এরপর কনভার্ট হওয়ার পর সব কয়টা শেপ একসাথে হয়ে যায়। আমাদের প্রত্যেকটা কিন্তু আমরা গ্রুপ করি নাই, বাট এটাকে মেক কম্পাউন্ড পাথ করার পর আমাদের সব কয়টা শেপ একসাথে অ্যাটাচড হয়ে যায়। এরপর যখন আমরা ছবি প্লাস হচ্ছে শেপ কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করি, তখন কিন্তু আমাদের এই শেপটার মাঝখানে যে কালো কালো শেপগুলি থাকে সেই অংশটাতে আমাদের এই এই অংশগুলি কেটে সাদা সাদা হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের কাজ। এখন এখানে এই যে পিকচারটা রয়েছে পিকচারটাকে ধরেন আমি সিলেক্ট করে যদি এইভাবে করে টেনে দিই, তাইলেও কিন্তু আমাদের এটা চ্যাপ্টা হয়ে যায়, বাট আহামরি কোনো কিছু কিন্তু হয় না। এখন আমাদের এখানে যে আমরা কাজটা করছিলাম সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন এই ধরনের কাজগুলি আমরা যখন কোনো একটা টেমপ্লেট তৈরি করতে যাব, ধরেন একটা হসপিটালের আমি একটা কভার ডিজাইন তৈরি করতে চাই, তো তখন আপনাদের এইরকম টাইপের শেপ করা লাগবে। বা ধরেন বুক কভার ডিজাইন যখন তৈরি করতে যাবেন তখন এইরকম টাইপের আপনাদের শেপ প্রয়োজন পড়বে। তো তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, এই এইভাবে করে আপনি যদি ডিজাইন করে সেটা বুক কভারের উপরে আপনি সেট করেন তাইলে আপনার এই ডিজাইনটা অনেক বেশি আকর্ষণীয় হবে। তো এজন্যই মূলত এই কাজটা দেখানো। এখন আমরা হচ্ছে প্রথম দিন যেটা শিখছিলাম যে নির্দিষ্ট একটা শেপের উপর রেখে আমরা একটা ছবিকে আমরা যেইভাবে করে শেপ নিয়ে আমরা কাটতে চাইবো সেভাবে করে কিন্তু আমরা কাটতে পারবো। আর আজকে শিখলাম মাল্টিপল, যে কোনো ধরনের মাল্টিপল শেপ নিয়ে কিভাবে আমাদের ছবিটাকে ঠিক রেখে আমরা আমাদের ইমেজের উপর এইরকম ডিজাইন করতে পারি। তো সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে শিখে নিলাম। এখন তাইলে এখানে কোন জায়গাটাতে সমস্যা আছে, কে কোন জায়গাটা বুঝেন নাই আমাকে একটু বলতে পারেন।
বলেন কে কোনটা বুঝেন নাই বলেন। কোনো কিছু কি বুঝার আছে? জি না স্যার। তাইলে আপনারা সবকিছু বুঝে গেছেন? স্যার বুঝছি। আকরাম ভাই, আপনার কোনো সমস্যা আছে? এটা বুঝতে কোনো সমস্যা আছে আপনার? ক্লাসটা একটু রিপিট করলে দেখতে বুঝতে পারবো পরবর্তী। পুরোটা আবার রিপিট করতাম? না ভাই, বলছি আমি আবার দেখতে বুঝতে পারবো। আচ্ছা, তাইলে আপনি ওই যে ভিডিও তো রেকর্ড করা থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এখন এই যে যেগুলি বললাম, যে বলেন তো এগুলি কোথায় ব্যবহার হবে এবং কিভাবে ব্যবহার হবে, কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হবে বলেন তো? এই এই ধরনের কাজগুলি কোথায় কোথায় ব্যানার, ব্যবহার? হ্যাঁ স্যার বলেন। ব্যানার বানানোর জন্য ব্যবহার হবে। আচ্ছা, তারপর? আর কোথায় কোথায় ব্যবহার হবে? ভুলে গেছেন? পোস্টার। পোস্টার ডিজাইনের মধ্যে এগুলি হয় না। শোনেন, এগুলি হচ্ছে আপনার এই, মানে হয়তোবা আপনারা মনে আছে, বাট কোথায় কোথায় এগুলির নাম, নাম কি কি বলে সেগুলি হয়তো ভুলে গেছেন। আমি বলি, প্রথমে হচ্ছে এগুলি আপনি ব্যানারের মধ্যে ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে বুক কভার ডিজাইন। ধরেন আমি একটা বই লিখলাম গ্রাফিক ডিজাইনের উপর। এখন আমি হচ্ছে এখানে লিখলাম যে গ্রাফিক ডিজাইন জিরো টু হিরো। হ্যাঁ, এখন একটা আমি আপনাদেরকে দেখাই বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। আমি ধরেন এখান থেকে নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিই। এটা ধরেন আমার একটা বইয়ের কভার। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আমি একটা, মানে এটা দিয়ে ধরেন আমি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর একটা বই লিখলাম। আমি এই শেপটাকে ধরেন এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এটা ধরেন আমার ডিজাইন। যদিও আমি এটাকে যখন কাজ করতে যাব তখন অবশ্যই ভালোভাবে সাজাবো। আর আমি চেষ্টা করব এই শেপটাকে আমার এই শেপের মাঝখানে রাখতে। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমি এখানে একটা রোলার নিয়ে একদম মাঝখানে বসাই দিব। সেটাকে আমি সিলেক্ট করে নিই আগে। আচ্ছা, তারপর ধরেন এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। আচ্ছা, এবার এই শেপটাকে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইনটা ঠিক করে মিডলে বসায় নিব। ধরেন আমি এখানে বসায় নিলাম। হ্যাঁ, তো এখন আমি এই গাইডগুলিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে আমার বইয়ের একটা, ধরেন সামনের কভার। তো আমি এটাকে যতটুকু পারি আমি বড় করে দিলাম, আর এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাইলে মেবি ভালো লাগবে। তো আমি ধরেন এবার এখান থেকে টাইপ টুলে গিয়ে আমি লিখছি, একটু বড় করে দিই ফন্টটা। আমি এবার এখানে লিখব, সরি, আমি এখানে ধরেন গ্রাফিক ডিজাইন লিখলাম। আমি এখানে গোল্ডেন কালারটা দিয়ে এখানে হচ্ছে একটু ছোট করে দিব আমি, আর একটু বড় করে দিই। ওকে, এবার আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন, জাস্ট এতটুকু গ্রাফিক ডিজাইন কোর্স আমি লিখে দিলাম। এবার ধরেন আমি এটাকে এখানে সাজায় নিলাম, এবং এটার মধ্যে ধরেন যেহেতু ব্ল্যাক কালার, পিছনে আমরা একটা ক্রিম টাইপের কালার দিব, তাইলে এটা বেশি ভালো লাগবে। আমরা এখান থেকে এই এইভাবে করে কালারটা নিয়ে নিব। ওকে, তো আমি ধরেন এই কালারটাই দিলাম। এখন এখানে অবশ্য ব্যাকগ্রাউন্ডে আরো ডিজাইন থাকবে। ধরেন আমি অবশ্যই এখানে এক্সট্রা কিছু ব্যবহার করব। ধরেন আমি রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এটাকে স্টকে রেখে আমি ধরেন এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। আর আমার ডিজাইন লেখাটাকে আমি একটু সামান্য উপরে তুলে দিলাম, এবং কোর্স লেখাটাকে ধরেন একটু নিচের দিকে নিয়ে নিলাম। এখন
এইটাকে হচ্ছে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে আমি ধরেন আরও একটা শেপ নিয়ে নিলাম। ওকে, এবার এটার মধ্যে ধরেন আমরা হচ্ছে আহ, দুইটা কালার দিতে পারি, যেমন একটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিতে পারি, আরেকটা হচ্ছে ধরেন রেড কালার দিয়ে দিতে পারি, এরকম। তো এখন এটাই হচ্ছে আমাদের ধরেন হচ্ছে আমি এটা একটা বুক কভার ডিজাইন তৈরি করলাম, আর আমি যদি এটাকে অন্য একটা কালার দিয়ে দিই, আই মিন কালারটা চেঞ্জ করে দিই, তাইলে দেখবো যে আসলে কোন কালারটা এটার মধ্যে ভালো মানায় বা ভালো ফুটে। তো এক্ষেত্রে ব্ল্যাকটা বেশি সুন্দর হয়, তাছাড়া রেডটা কখনোই আমি দিব না। আমি একটু ডিপ কালার দিব। না, এরকম কোনো কালারই আসলে এটার সাথে অ্যাডজাস্ট হয় না। এক্ষেত্রে অফ হোয়াইট কালার দেওয়া যেতে পারে, অথবা ব্ল্যাক দেওয়া যেতে পারে, অথবা এই ধরনের কালার দেওয়া যেতে পারে। আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই দিয়ে দিব, ব্ল্যাকটা বেশি সুন্দর লাগে। তো এখন এখানে এই যে দুইটা লাইন নিলাম, দুইটা লাইনকে আমি একটু মোটা করে দিব, তাইলে বুঝতে সহজ হবে আমাদের জন্য। এবার ভালো লাগতেছে। এখন এটা হচ্ছে ধরেন আমার একটা, আচ্ছা এখানে এই কালারটা একটু বেশি হয়ে গেছে, আমি অন্য একটা কালার দিয়ে দিই। এটাকে ধরেন আমি হোয়াইট কালারই করে দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে এই জন্য আমি এটাই দিয়ে দিলাম। তো আমি এখানে দিলাম ধরেন গ্রাফিক ডিজাইন কোর্স। তো আমি ধরেন একটা বই লিখলাম, এখন বইটা লেখার পরে আমার তো একটা ডিজাইন লাগবে বইয়ের উপরের অংশে, তাই না? এখন আমি বইয়ের ডিজাইনের উপরের এই, আমি বইয়ের ডিজাইনের জন্য অবশ্যই আমার একটা কভার ডিজাইন লাগবে। তো এক্ষেত্রে আমার যেহেতু কাজ জানা আছে, বা ধরেন আপনার কোনো একটা বায়ারেরই আপনার একটা সে একটা বই বানাবে এবং বই বানানোর জন্য তার একটা বুক কভার ডিজাইন লাগবে। তো তখন অবশ্যই আপনি এভাবে করে আপনি বানাই দিবেন, তাই না? আর এখানে আরও বেশ কিছু বিষয় আছে, আমি ধরেন এখানে আরও অনেক কিছু অ্যাপ্লাই করলাম, বাট জাস্ট বুঝাই দেওয়ার জন্য আসলে এতটুকুই করা, এর বেশি করলাম না। আর এখান থেকে আমি এই গোল্ডেন কালারটা, এটা না দিয়ে ইয়েলো কালারটা দিলে একটু বেশি ফুটে মনে হচ্ছে ব্ল্যাকের মধ্যে। তো এতটুকুই ধরেন আমি দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে একটা এই বুক কভার ডিজাইন তৈরি করলাম, তাইলে আমাদের অবশ্যই এইরকম টাইপের একটা করতে হবে, ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে এই যে শেপটা আমরা তৈরি করলাম, আমরা আমাদের মতো করে ধরেন, আমি এই শেপটা এখন দেখাইতেছি এই জন্য বলতেছি বুক কভার ডিজাইন, অথবা ধরেন কোনো একটা টেমপ্লেটের জন্য, ধরেন কোনো একটা হসপিটালের ফাইলের মধ্যে ধরেন আপনার হসপিটালের একটা লোগো দিয়ে বা একটা হসপিটালের ইমেজ দিয়ে আপনাকে এরকম ডিজাইন তৈরি করতে হবে। অথবা ধরেন কোনো একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজের ক্ষেত্রে বায়ার আপনাকে একটা ইমেজ দিল যে এটা দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে আমার একটা পোস্টার ব্যানার ডিজাইন বানিয়ে দিতে হবে। তো তখন আপনি যদি এই ধরনের শেপ ব্যবহার করে আপনি ডিজাইন তৈরি করেন, তখন আপনার ডিজাইনগুলি বেশি পরিমাণ ভালো হবে। এরপর হচ্ছে এগুলিকে আরও বিভিন্ন স্টাইলে সাজানো যায়, যেমন আমরা নর্মালি ধরেন এইরকম এরকম শেপ নিছি, আপনি যদি ধরেন এটাকে এইরকম অ্যাঙ্গেল, আই মিন এখান থেকে ধরেন এই পর্যন্ত রাখলেন, এই শেপগুলি আপনি নিলেন না, আই মিন তৈরি করলেন না, তো তখনও আপনি আসলে তৈরি করতে পারবেন। তো আপনি যে কয়টা শেপ নিবেন, যেইভাবে করে নিবেন সেইভাবে করে এখানে অ্যাপ্লাইটা হবে। তো এখন আমার হচ্ছে ধরেন এখানে আমি গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করাবো, বা হচ্ছে আমি একটা গ্রাফিক ডিজাইনের উপর বই লিখছি। তো আমি এখানে কি লিখলাম, গ্রাফিক ডিজাইন কোর্স। তো একটা গ্রাফিক ডিজাইন কোর্স করতে আসলে কি কি আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের প্রয়োজন পড়ে, বা আমাদের কি কিভাবে আগানো উচিত, ধরেন এটার উপর একটা বই লিখলাম। তো আমার যখন এখানে কভার ডিজাইনটা সুন্দর হবে, তখন না মানুষ আসলে বইটা একবার হইলেও খুলে দেখবে যে আসলে এটা কি, বা এটার ভিতরে কি কি আছে, দেখি আমি আসলে এখানে আমার কোনো কিছু আছে কিনা। তো আমরা যারা গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ আছে আমাদের, বা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়, তো তাদের অবশ্যই এটা যে আচ্ছা ঠিক আছে, দেখি গ্রাফিক ডিজাইনের উপর একটা বই লিখছে, একটু দুই একটা পৃষ্ঠা খুলে দেখি যে আসলে বিষয়টা কি। তো এইটা যদি আপনার ভালো না হয়, আপনি যদি এটাকে ভালোভাবে প্রেজেন্টেশন না করতে পারেন বইয়ের উপরের অংশটাকে, তাইলে আপনার এই বই কেউ হাতে নিয়ে দেখবে না। এজন্য মানুষের চোখের যে একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণ আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে, তাইলেই আমরা প্রফেশনাল ডিজাইনার হইতে পারবো। এটা হচ্ছে বিষয় যে মানুষের চোখ আসলে কি চায়, যে আমরা একটা ডিজাইন বানাইলাম, এটা আসলে আমার চোখে পড়ছে বাট এটা আমি ধরলাম না, তার মানে আমি এখানে
কালার কম্বিনেশন, আমার ডিজাইন, এগুলি মানুষের চোখে পড়ার মতো বা মানুষকে এই দিকে আটকায় রাখার জন্য কোনো কিছু আমি করিনি। খুবই সিম্পল হয়েছে। কিন্তু আমি যখন মানে যেটার প্রতি মানুষের আগ্রহ নাই, বাট ডিজাইনটা সুন্দর হওয়ার কারণে আচ্ছা ঠিক আছে দেখি, একটু একটা পৃষ্ঠা খুলে দেখি কি আছে ভিতরে, এই যে কিউরিওসিটিটা যে জাগানো মানুষকে, এটাই আসলে মেইন বড় একটা বিষয়। আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার ভিতরে কি আছে সেটা দেখানোর আগে আমার উপরের অংশটা দেখাইতে হবে। যেমন আমি হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করি, সেই ভিডিওটা দেখার আগে আপনারা একটা পিকচার দেখেন। এই পিকচার দেখে কিন্তু আপনারা সেখানে ক্লিক করেন। এখন আমার উপরের পিকচার যদি ভালো না হয়, আপনি ভিতরে কেন ঢুকবেন? ঢুকবেন না। আমার উপরে এমন কিছু রাখতে হবে, এমন কিছু বলতে হবে, এমন কিছু দেখাইতে হবে মানুষকে লেখার মাধ্যমে, যাতে মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ধরেন আপনার একটা বাড়ি ধরেন বিক্রি করবেন, বা কনস্ট্রাকশনের যারা বিজনেস করে বা যারা বিল্ডিং ধরেন বেচাকেনা করে, তারা আসলে কি করে? প্রথমে একটা ক্যাটালগ দেখায় মানুষকে যে আসলে আমার কাছে অনেকগুলি বিল্ডিং রয়েছে, আপনার দেখেন কোনটার মধ্যে আপনি একটা ফ্ল্যাট কিনতে পারবেন, বা আপনি হচ্ছে যেটাই কিনেন না কেন, আপনি দেখেন এখানে ডেমোটা দেখেন, আমার একটা মানে মেনু আছে সেটা দেখেন। তো আপনি হচ্ছে সেটা দেখাইলেন। এখন দেখার পরে যদি আপনার ওই বায়ারকে পছন্দ করার মতো কোনো কিছু আপনি এই ইমেজের মধ্যে না রাখেন, ধরেন আপনার বিল্ডিং অনেক সুন্দর, কিন্তু আপনার উপরে যে পিকচারগুলি দিয়ে তাকে যে পিকচারগুলি দেখাইতেছেন, তার বারবার মনে হচ্ছে যে হয় বিল্ডিংয়ে রং নাই, না হয় হচ্ছে বিল্ডিংটা হয়তো অনেক পুরনো, এরকম কিছু তার মনের মধ্যে বারবার জাগবে। তা আমরা মানুষকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে যে কোনো একটা বিষয়ের উপর তাকে আমার ভিতরে নিয়ে যাওয়ার জন্য তাকে উপরে কিছু দেখাইতে হবে। আমার যদি উপরের দিকে আমি তাকে কোনো কিছু দেখাতে না পারি, তাহলে সে ভিতরে ঢুকবে না। তো আমাদের মেইন কাজ হচ্ছে যে আমাদের উপরের যে কভার ডিজাইন থাকে বা হচ্ছে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমার উপরের যে আমার ইমেজটা থাকে সেটাকে অনেক বেশি মানুষের চোখে হাইলাইট করে ফুটায় তুলতে হবে, যাতে মানুষ এটার ভিতরে ঢুকতে বাধ্য হয়। তো এইটাই হচ্ছে আসলে মেইন বিষয় একটা ডিজাইনারের মূল, মানে মূল তার এই যেটা আসলে ডিজাইনারের আসলে ক্রিয়েটিভিটি, সেটা হচ্ছে যে একটা মানুষকে আপনি একটা ডিজাইনের মাধ্যমে সেটার দিকে তাকাইতে বাধ্য করবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবেন, হাজার হাজার ব্যানার দেখবেন, সব কয়টা ব্যানার দিকে আপনার চোখ যাবে না। যেটা একটু দেখতে ভালো, যেটার মধ্যে অ্যাট্রাকটিভ কিছু আছে, যেমন ধরেন আমি হচ্ছে এখানে যদি আজকে লিখি গ্রাফিক ডিজাইন কোর্স 100 টাকা, ফুল কোর্স 3 মাসের, তাইলে আমি হয়তোবা এই স্টুডেন্ট জায়গা দিতে পারবো না, বা হচ্ছে আমি হয়তোবা এই এত লোকজনকে ভর্তি করানোর মতো হয়তোবা আমার ওইরকম মানে আমার সময় থাকবে না বা সময় হয়ে উঠবে না, এত পরিমাণ লোক আসলে চাইবে। তো এগুলি হচ্ছে মানে মানুষকে আকর্ষণীয় করে তোলা। তো এমন কিছু একটা আপনার ডিজাইনের মধ্যে রাখবেন, যাতে তার এই বিষয়ের উপর ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও সে আপনার এটার দিকে একটু আগায় আসে, যে না দেখি তো এটা কি, এরকম টাইপের বিষয়। তো এখন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার বিভিন্ন বিষয়ের উপর আপনাকে দেখে শুনে বুঝে শুনে তারপর কাজ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো না বুঝবেন ডিজাইন সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত আপনার ভালো ডিজাইনের আইডিয়াটা পাবেন না। আর এখন আমরা যেহেতু মোটামুটি প্রত্যেকেই তো ডিজাইন করতে পারি, তাই না? আমরা কি সবাই ভালো, মানে আমরা এই যে আমরা এতদিন পর্যন্ত যে হোমওয়ার্কগুলি দিছি, এগুলি কি আপনারা সবাই ঠিকঠাক মতো করতে পারতেছেন, বা কোথাও কি আপনারা আটকায় গেছেন? আমি এখন না স্যার, করতে পারি। হ্যাঁ, আমি এখন পর্যন্ত আপনাদেরকে যা কিছু দেখাইছি শিখাইছি, এখানে কি আপনাদের কোথাও কোনো ঝামেলা আছে যে আমি এই জিনিসটা বুঝি নাই, পারি নাই, পিছনের জিনিসগুলি ভুলে গেছি, এরকম কিছু আছে? আমি কি আপনাদেরকে মানে শুনাইতে পারছি আমার কথাটা? জি স্যার।
তো এতক্ষণ পর জি স্যার বলতেছেন কেন? আমি তো আপনাদেরকে কিছু জিজ্ঞেস করছি যে আপনাদের সমস্যা আছে কিনা। একজন বললে তো হবে না, বাকিদের কি সমস্যা আছে না না আছে সেটা বলবেন না? মানে আপনাদের কি আগ্রহ নাই স্যার এরকম বলেছি কিছু? স্যার। না স্যার, আমি স্যার পারি বলেছি, আপনি শুনতে পান। করেছে। আপনি আপনি হয়তোবা বলছেন এখানে গতকালকের আসেন নাই। কাজটা একটু কষ্ট হয়েছে স্যার। আচ্ছা হ্যাঁ যাই হোক, স্যার। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আমরা যেহেতু আগে পরে যেগুলি শিখছি বুঝছি পারছি, এখন তাইলে আমাদের নতুন করে কপি ডিজাইন করার কোনো দরকার নেই। আমরা আমাদের মতো করে নতুন নতুন ডিজাইন তৈরি করব। তো এখন নতুন নতুন ডিজাইন কিভাবে তৈরি করবেন? ধরেন গুগলে হাজার হাজার ডিজাইন আছে, আপনি বায়ারের জন্য কি ডিজাইন বানাবেন? এই বায়ারের জন্য ডিজাইন বানাইতে গেলে তো আপনার নতুন কিছু দিতে হবে তাকে, এবং এমন কিছু ডিজাইন দিতে হবে যেগুলি অন্য কারো কাছে নাই, অন্য কোনো কোম্পানি ব্যবহার করে নাই। ধরেন আমি এই ডিজাইনটা আজকে তৈরি করলাম, হ্যাঁ? কপিরাইটের বিষয় সম্পর্কে একটু বলি। আপনি ধরেন আমি ধরেন আজকে এই ডিজাইনটা বানিয়ে আমি হচ্ছে আমার কোন একটা বইয়ের মধ্যে আমি ব্যবহার করলাম। এখন আপনি কি করলেন? আপনি আমার ছবিটাকে ব্যবহার করলেন, আমার শেপ ব্যবহার করলেন, আমার এখানে ব্যবহার করা ফন্টটাকে ব্যবহার করলেন, পিছনে ব্ল্যাক কালার দিলেন, হুবহু এই সেম টু সেম আপনি একটা ফাইল ব্যবহার করছেন। তাইলে আপনি যদি এটাকে অন্য কোনো বইয়ের মধ্যে ব্যবহার করেন, তাইলে আমি সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। আই মিন কপিরাইটের যে আওতা আছে সেটা আমি আপনাকে নিয়ে আসতে পারবো। আই মিন আপনার ধরেন আপনার কপিরাইট বিষয়টা হয়তো অনেকেই জানেন না। কপিরাইট বিষয়টা হচ্ছে কি, যে আমার ধরেন আমার একটা কোম্পানি আছে, আপনারও একটা কোম্পানি আছে। এখন আমি আমার কোম্পানির মধ্যে যেই লোগোটা ব্যবহার করছি, আপনিও সেম লোগোটাই আপনি ব্যবহার করছেন। নাম হয়তোবা পরিবর্তন, নামটা পরিবর্তন, বাট লোগোটা হুবহু একই রকম। এক্ষেত্রে যার বিজনেসটা সবার আগে দেওয়া এবং যে সবার আগে লোগোটা ব্যবহার করছে, সেই কোম্পানি চাইলে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে, এবং মামলা করার পর কিন্তু আহ, তার অনেক অনেক কিছু হইতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার কপিরাইট ডিজাইন এড়ায়া চলতে হবে, আমাদেরকে কপিরাইট ডিজাইন করা যাবে না। ধরেন কোনো একটা বায়ার, সে হয়তোবা কপিরাইট সম্পর্কে ভালো জানে না, বা হচ্ছে তার অত বেশি আইডিয়া নেই। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই জেনে শুনে কোনো বায়ারকে আপনারা হচ্ছে এই কপি ডিজাইন দিবেন না। এক্ষেত্রে সেই কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণ আর্থিক লসের দিকে পড়বে, এবং তারা কিন্তু অনেক মানে আইনি হ্যারাসমেন্টেও পড়তে পারে। তো কেউ জেনে শুনে বুঝে কখনোই কোনো বায়ারকে আপনারা কপিরাইট ডিজাইন দিবেন না। এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিভাবে কপিরাইট ডিজাইন চেক করবেন, আপনার এই ডিজাইনের সাথে অন্য কোনো কোম্পানির এই ডিজাইন আছে কিনা সেইগুলি কিভাবে চেক করবেন সেগুলি দেখাই দিব, এবং আপনার এই নতুন নতুন কিভাবে আমরা আসলে ডিজাইন তৈরি করতে পারি সেই বিষয়গুলি দেখাই দেব। তো আপনারা নিজেরা যদি নতুন নতুন ডিজাইন তৈরি করতে না পারেন, তাইলে আসলে কি করতে পারবেন? নতুন নতুন ডিজাইন যদি তৈরি করতে না পারেন, তাইলে আপনাদের ডিজাইন কখনোই চলবে না, আপনাদের এই ডিজাইন কেউ কিনবেও না, আপনার সেলও হবে না, এবং আপনার ইনকামও হবে না। এক্ষেত্রে আমরা আগামীকাল আই মিন হচ্ছে রবিবার থেকে আমরা ক্লাসের মধ্যে শিখব যে কিভাবে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি আমরা, এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটা তৈরি করব। এখন ধরেন আমাদের বাকি আছে কি, আমাদের ফ্রিল্যান্সিংয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলি বাকি আছে। তো আমি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ওই মার্কেট প্লেসে বায়াররা কি বলে, কি ডিজাইন লাগবে, কি বানাইতে হবে, আমরা কিভাবে আমাদের মতো করে আইডিয়া করে ডিজাইন বানাবো, সেই বিষয়ের উপর আমাদের ক্লাস শুরু হবে। এখন আমাদের যে ক্লাসগুলি বাকি আছে, আমাদের ধরেন 28টা ক্লাস হয়ে গেছে অলরেডি। তা আমাদের হচ্ছে অর্ধেক ক্লাস বাকি আছে, অর্ধেক হয়ে গেছে ধরেন। তো এখন এই যে আমাদের যে বাকি ক্লাসগুলি আছে এগুলি যদি আপনারা কেউ মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, এই যে আমাদের যে আর অর্ধেক ক্লাস বাকি আছে, এই সম্পূর্ণ ক্লাসগুলি কোনো রকমের গ্যাপ না দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখন আমাদের মেইন পার্ট হচ্ছে এইটা যে আমরা আসলে ইনকামের জন্য আসলে আমাদের এখন যেটা দরকার সেইটা আমরা শিখবো এবং জানবো। তো এই 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 ভিডিওগুলি বা এই ক্লাসগুলি কেউ মিস করবেন না। যদি এই ক্লাসগুলি আপনি মিস করেন,
তাইলে কিন্তু আপনি পিছায়া পড়বেন এবং আপনি ওই যে গ্রাফিক ডিজাইনের মতো করে গ্রাফিক ডিজাইনই শিখলেন, কিন্তু কিভাবে কি করবেন না করবেন সেগুলি মিস করবেন। এক্ষেত্রে একটু কষ্ট হইলেও বাকি যে আমাদের ধরেন 30টা 35টা ক্লাস আছে সেগুলি আপনাকে কন্টিনিউ করতে হবে, এবং করলে আপনি হচ্ছে একদম আমাদের এই ক্লাস চলাকালীন সময়ে আশা করতেছি যে অ্যাটলিস্ট উইন না হইলেও আপনারা হচ্ছে স্টার পাবেন ডিজাইনের মধ্যে। এবং কপাল ভালো হইলে বা রিজিকের একটা ব্যাপার থাকে, সেটা যদি থাকে তাইলে হচ্ছে হয়তোবা কোর্স চলাকালীন সময়ে আপনারা ইনকামটা করতে পারবেন। তা আমার আসলে প্রত্যেকটা কোর্সের মধ্যে কোর্স চলাকালীন সময়ে অনেকে স্টার পাইছে, এবং সব কয়টা আমার পিছনে যে কোর্সগুলি শেষ হয়ে গেছে প্রত্যেকটা কোর্সে কিন্তু আমার এই কোর্স চলাকালীন অবস্থায় একজন দুইজন করে উইন হয়েছে কাজে, যেগুলি নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম। তো এখন ওইখানে কিন্তু আমার কোর্স চলাকালীন সময়ে উইন হয়েছে, এবং আমি চাইবো যে আপনাদের এই কোর্সের মধ্যে আপনারাও সবাই না হোক, কেউ না কেউ একজন উইন হোক, যাতে আসলে বলতে পারি পরের ব্যাচে গিয়ে যে আমার এই রিসেন্টলি যে ব্যাচটা শেষ হয়েছে সেখানে একজন উইন হয়েছে কাজে। তো এটা যাতে বলতে পারি, এবং আপনারা যদি আপনাদের মধ্যে কেউ একজন একটা কাজ উইন হন, তাহলে যেটা হবে যে আরেকজনের একটু কি ব্যাপার, উনিও তো আমাদের সাথে কোর্স করছে, উনি উইন হয়ে গেল আমি হইতে পারলাম না, মনের মধ্যে যে একটা জেদ কাজ করবে এটা তাকে অনেক দূর নিয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে আসলে মানে প্রতিযোগিতা দিয়ে কাজ করতে হবে।